সুপ্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আজকে আমরা বায়োটেকনোলজির খুব গুরুত্বপূর্ণ একটি টপিকস নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে পিসিআর টেকনিক। পিসিআর হচ্ছে পলিমারেজ চেইন রিঅ্যাকশন। এটা খুব গুরুত্বপূর্ণ একটি প্রক্রিয়া বা কৌশল। এই কৌশলের ইন্ট্রোডাকশন বা প্রাথমিক আলোচনার মধ্যে থাকবে কম্পোনেন্টস অফ পিসিআর, যে পিসিআর করতে গেলে যে উপাদানগুলো বা উপকরণগুলো লাগে সেগুলা কি কি সেটা সম্পর্কে আমরা আলোচনা করব। পাশাপাশি পিসিআর স্টেপস, এখানে তিনটা ধাপ রয়েছে, এই তিনটা ধাপ বিস্তারিত আলোচনা করব। অ্যাপ্লিকেশনস অফ পিসিআর, যে কোন কোন ক্ষেত্রে বা কোন কোন পর্যায়ে এই বিষয়গুলা প্রয়োগ করা হয়ে থাকে সে বিষয়গুলা আমাদের আলোচনার মধ্যে থাকবে। পিসিআর টেকনোলজি যে বিষয়টা আছে, যে এটা বলতে আমরা কি বুঝি, একটা হচ্ছে যে পিসিআর এটা সংক্ষিপ্ত শব্দ। এটার ফুল মিনিং হচ্ছে পলিমারেজ চেইন রিঅ্যাকশন, developed in 1983 by Carey Mullis, an American biochemist. উনি প্রথম এই বিষয়টা উদ্ভাবন করেছিলেন। এটার মূল উদ্দেশ্য হচ্ছে যে র্যাপিড অ্যাম্প্লিফিকেশন অফ এ স্পেসিফিক সেগমেন্ট অফ ডিএনএ, অর্থাৎ ডিএনএ এর একটা নির্দিষ্ট খণ্ড বা অংশকে খুব দ্রুত সংখ্যা বৃদ্ধি করা। এটা হচ্ছে পিসিআর টেকনোলজির অন্যতম একটা উদ্দেশ্য। Makes billions of copies of specific DNA fragment or gene, অর্থাৎ এর মাধ্যমে একটা ডিএনএ এর খণ্ড বা জিনের প্রায় বিলিয়ন, অনেকগুলা কপি তৈরি করা হয়ে থাকে। Detection and identification of gene sequences using visual techniques based on size and charts, যে এটার আকার আকৃতির ভিত্তিতে এটা কিভাবে শনাক্তকরণ করা যায়, এবং মূল উদ্দেশ্যটা হচ্ছে জিন সিকোয়েন্স, অর্থাৎ এখানে জিনগুলা কিভাবে ধারাবাহিকভাবে থাকে সেটা একটা ভিজুয়াল টেকনিক্স, অর্থাৎ এটার মাধ্যমে আমরা দেখতে পাই বিষয়গুলা, যে বেস সিকোয়েন্স বা জিন সিকোয়েন্সটা দেখা যায় এই পদ্ধতির মাধ্যমে। কম্পোনেন্টস অফ পিসিআর, যে পিসিআর পরিচালনা করতে গেলে কি কি উপাদান লাগবে। তো আমরা দেখি যে উপাদানগুলোর মধ্যে দুইটা নিউক্লিওটাইড প্রাইমার্স লাগে, যেহেতু ডিএনএ হচ্ছে দ্বিসূত্রক এবং প্রত্যেকটা সূত্রকের জন্য একটা করে নিউক্লিওটাইড প্রাইমার লাগবে। দুইটা সূত্রের জন্য দুইটা নিউক্লিওটাইড প্রাইমার লাগে। এই প্রাইমারগুলোর দৈর্ঘ্য হচ্ছে অ্যাবাউট 20 বেস, অর্থাৎ 20টা বেস দিয়ে প্রাইমারগুলা তৈরি হয়ে থাকে প্রায়। এগুলা সিঙ্গেল স্ট্যান্ডার্ড ডিএনএ, এই ডিএনএ গুলা এক সূত্রক হয়ে থাকে, কমপ্লিমেন্টারি টু দা 3' ends of sense and antisense strands, অর্থাৎ ডিএনএ এর মধ্যে দুইটা সূত্রক থাকে। এই সূত্রক দুইটার মধ্যে একটাকে আমরা সেন্স আর একটাকে আমরা অ্যান্টিসেন্স বলে থাকি। এই দুইটা সূত্রকেরই একটা প্রান্ত আছে 3' প্রান্ত। এই 3' প্রান্তের দিকে এই নিউক্লিওটাইড প্রাইমার গুলা যুক্ত হয়ে থাকে। আমরা যেটা অ্যাম্প্লিফিকেশন বা সংখ্যা বৃদ্ধি করব সেই উপাদানগুলো লাগবে, সেটা একটা জিন হতে পারে অথবা ডিএনএ ফ্র্যাগমেন্ট হতে পারে, সেগুলো লাগবে। এছাড়া থার্মোস্টেবল অর্থাৎ তাপ সহনশীল ডিএনএ পলিমারেজ লাগবে। এগুলা বেশ কয়েক ধরনের ডিএনএ পলিমারেজ আছে, এগুলোর মধ্যে আছে টেক, এটা পাওয়া যায় থার্মাস অ্যাকুয়াটিকাস ব্যাকটেরিয়া থেকে। আর এটা হচ্ছে পিএফইউ, এটা ফ্রম পাইরোকক্কাস ফিউরিওসাস, এই ব্যাকটেরিয়া থেকে পাওয়া যায়। আর একটা হচ্ছে ভেন্ট, এটা পাওয়া যায় থার্মোকক্কাস লিটোরালিস ব্যাকটেরিয়া থেকে। এই তিন ধরনের ডিএনএ পলিমারেজ আমরা এই পিসিআর এর ক্ষেত্রে ব্যবহার করে থাকি। ডিঅক্সিরাইবো নিউক্লিওটাইড ট্রাইফসফেট লাগবে। এই ট্রাইফসফেট গুলা 4 ধরনের হতে পারে। এটা হচ্ছে ডিএটিপি, ডিঅক্সি অ্যাডেনোসাইন ট্রাইফসফেট, এটাকে সংক্ষেপে ডিএটি বলা হয়। ডিজিটিপি, ডিঅক্সি গুয়ানোসাইন ট্রাইফসফেট। এটা হচ্ছে ডিঅক্সি থাইমিডাইন ট্রাইফসফেট, সংক্ষেপে ডিটিটিপি। এটা হচ্ছে ডিঅক্সি সাইটিডাইন ট্রাইফসফেট, ডিসিটিপি। এগুলো হচ্ছে বেস অনুযায়ী, যে যেখানে যে বেসটা লাগবে, যেখানে অ্যাডিনিন বেস লাগবে সেটার জন্য ডিএটিপি ব্যবহার করতে হবে, যেখানে গুয়ানিন বেস দরকার সেখানে ডিজিটিপি ব্যবহার করতে হবে, যেখানে
থাইমিন দরকার সেখানে ডিটিটিপি ব্যবহার করতে হয়, যেখানে সাইটোসিন দরকার সেখানে ডিসিটিপি প্রয়োজন হয়। এই জন্য 4টেই লাগবে, যেখানে যেটা প্রয়োজন হবে সেটা যাতে ব্যবহার করা যায় সেই এই সিস্টেমের জন্য, অর্থাৎ এই চেইনগুলো তৈরি করার জন্য এই বেসগুলো অবশ্যই লাগবে। বাফার সিস্টেম লাগে এখানে ম্যাগনেসিয়াম এবং পটাশিয়াম লাগবে। এগুলো ফাইডেলিটি অর্থাৎ এই সিস্টেমটা যাতে বা পিসিআর সিস্টেমটা যাতে খুব নির্ভরযোগ্য হয় সেটার জন্য পলিমারেজ অ্যাক্টিভিটি, এখানে যে পলিমারেজ গুলো আছে এগুলো যাতে যথাযথভাবে কাজ করতে পারে, এবং স্টেবিলিটি অর্থাৎ যে নতুন যে ডিএনএ সূত্রগুলো তৈরি হচ্ছে সেই সূত্রগুলো যাতে স্টেবল বা স্থিতিশীল হয় সেগুলো। এখানে একটা যন্ত্র লাগে, থার্মাল সাইক্লের যন্ত্র লাগে। এই যন্ত্রের মধ্যে আমরা টেস্ট টিউবের মধ্যে ডিএনএ নমুনা নিয়ে মেশিনের এই জায়গাটায় দিব, এবং এটা পরীক্ষার মাধ্যমে এখানেই মূলত এই টেস্ট টিউবের মধ্যে ডিএনএ সংখ্যা বৃদ্ধি পেতে থাকে এই এটা অন করার সাথে সাথে বা চালু করার সাথে সাথে। টাইপস অফ পিসিআর বিভিন্ন ধরনের হতে পারে। আমরা সাধারণত যেগুলো ব্যবহার করি এগুলোকে রিয়েল টাইম পিসিআর বলা হয়ে থাকে। এখানে সাধারণত ডিএনএ অ্যামপ্লিফিকেশন ইজ ডিটেক্টেড ইন রিয়েল টাইম, অর্থাৎ এটা একেবারেই বাস্তবসম্মত সময়ের মধ্যে এই সংখ্যাটা বৃদ্ধি পায়, এবং এখানে উইথ দ্য হেল্প অফ ফ্লোরেসেন্ট রিপোর্টার, অর্থাৎ এখানে যে প্রতিবেদনটা তৈরি হবে এটা এখানে একটা ফ্লোরেসেন্ট নির্দিষ্ট একটা আলোক ব্যবহার করা হয়ে থাকে, তার মাধ্যমে আমরা তথ্যগুলা খুব দ্রুত পেয়ে যাই। নেস্টেড পিসিআর হচ্ছে যে এইখানে দেখা যায় যে অনেক সময় নন স্পেসিফিক বাইন্ডিং হতে পারে প্রোডাক্টের, অর্থাৎ এগুলো যথাযথভাবে বাইন্ড না করে একটা অনির্দিষ্ট স্থানে এই বাইন্ডিংটা হতে পারে, তখন এটা যাতে না হয় সেই জন্য নেস্টেড পিসিআর ব্যবহার করা হয়ে থাকে। এটা রিডিউস করে থাকে যাতে অপ্রয়োজনীয় বা অনাকাঙ্ক্ষিত কোনো বাইন্ডিং বা বন্ধন এখানে সৃষ্টি না হয়। মাল্টিপ্লেক্স পিসিআর অর্থাৎ একই সাথে যদি আমরা বিভিন্ন ধরনের ডিএনএ বা কয়েক ধরনের ডিএনএ অ্যামপ্লিফাই করতে চাই বা সংখ্যা বৃদ্ধি করতে চাই যুগপৎভাবে সিমালটেনিয়াসলি, তাহলে মাল্টিপ্লেক্স পিসিআর ব্যবহার করা হয়ে থাকে। কোয়ান্টিটেটিভ পিসিআর যেখানে ডিটেক্ট, ক্যারেক্টারাইজ অর্থাৎ এটার সংখ্যাগুলা নির্ণয় করা এবং কোয়ান্টিফাই এগুলার সংখ্যা বৃদ্ধি করা নোন সিকোয়েন্স ইন এ স্যাম্পল, অর্থাৎ একটা স্যাম্পলের মধ্যে যে সিকোয়েন্স গুলো আছে এটা যাতে খুব সুন্দরভাবে ডিটেক্ট করা যায় বা এটার বর্ণ নির্ধারণ করা যায় বা বেস নির্ধারণ করা যায় এবং সেগুলোকে আমরা কোয়ান্টিফাই অর্থাৎ কাউন্ট করতে পারি, সেই জন্য কোয়ান্টিটেটিভ পিসিআর ব্যবহার করা হয়ে থাকে। আরবিট্রারি প্রাইমড পিসিআর যেটা সেটা হচ্ছে যে আমরা নির্দিষ্ট উদ্দেশ্যে আমরা ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং ব্যবহার করে থাকি, যেমন অপরাধী শনাক্ত করার জন্য বা ব্যক্তিত্ব নির্ণয় করার জন্য ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং টেকনিক ব্যবহার করা হয়ে থাকে। এটা একটা নির্দিষ্ট উদ্দেশ্যে করা হয়ে থাকে, এই জন্য এটাকে আরবিট্রারি প্রাইমড পিসিআর বলা হয়ে থাকে। আমরা পিসিআর স্টেপস গুলোর মধ্যে দেখি 3টা স্টেপস রয়েছে, এগুলো 3 মেজর সাইক্লিক রিঅ্যাকশনস আছে এখানে। একটা প্রথম ধাপটা হচ্ছে ডিন্যাচারেশন, দ্বিতীয়টা হচ্ছে অ্যানিলিং এন্ড তৃতীয় ধাপটা হচ্ছে ইলংগেশন। ডিন্যাচারেশনের মাধ্যমে মূলত যে ডিএনএ এর সূত্রকটা থাকে বা ডিএনএ এর মধ্যে যে দুইটা সূত্রক থাকে, এটা দুইটা সূত্রকের মাঝখানে যে বেসগুলা থাকে বেসগুলা হাইড্রোজেন বন্ড দ্বারা যুক্ত থাকে। এই হাইড্রোজেন বন্ডটাকে ভেঙে দেখা যায় যে সূত্রক দুইটাকে আলাদা করে দেওয়া হচ্ছে, উপরে একটা সূত্রক দূরে সরে যাচ্ছে আর একটা নিচেরটা নিচের দিকে সরে যাচ্ছে। এই যে বিষয়টা এটাকে আমরা ডিন্যাচারেশন বলে থাকি। এটা একটা নির্দিষ্ট তাপমাত্রা এটা করা হয়ে থাকে। রিঅ্যাকশন মিক্সচার ইজ হিটেড to 94 ডিগ্রি সেলসিয়াস ফর অ্যাবাউট 0.5 to 2 মিনিটস, অর্থাৎ এটাকে 94 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা নিয়ে যেতে হয় ডিন্যাচারেশন করার জন্য, এবং এটা 0.5 অর্থাৎ আধা মিনিট থেকে 2 মিনিট পর্যন্ত এই কাজটা করা হয়ে থাকে। দিস ব্রেকস দ্য হাইড্রোজেন বন্ডস। এখানে আমরা বলেছিলাম যে এটিজিসি, অ্যাডেনিন, থাইমিন, গুয়ানিন, সাইটোসিন, এই যে বেসগুলো আছে বেসগুলা পরস্পরের সাথে যুক্ত থাকে হাইড্রোজেন বন্ড দ্বারা। এই হাইড্রোজেন বন্ড ভেঙে দেওয়াটাই হচ্ছে ডিন্যাচারেশনের একটা উদ্দেশ্য। The single strands now act as a template, অর্থাৎ এখন এই যে সিঙ্গেল স্ট্র্যান্ড গুলা দুইটা সিঙ্গেল স্ট্র্যান্ড বা এক সূত্রক তৈরি হলো, এই এক সূত্রক গুলা পরবর্তী ধাপে টেমপ্লেট বা ছাঁচ হিসেবে ব্যবহৃত হবে এবং এগুলার উপর ভিত্তি করে নতুন সূত্রক তৈরি হবে।
দ্বিতীয় ধাপকে আমরা অ্যানিলিং বলে থাকি। দ্য রিঅ্যাকশন টেম্পারেচার ইজ লোয়ার টু 54 to 60 ডিগ্রি সেলসিয়াস ফর অ্যারাউন্ড 20 to 40 সেকেন্ডস। অর্থাৎ অ্যানিলিং এর জন্য তাপমাত্রা কমিয়ে দিতে হয়, সেটা তাপমাত্রাটা হবে 54 থেকে 60 ডিগ্রি সেলসিয়াস হবে, এবং এই প্রক্রিয়া ধাপটা অনুসরণ করার জন্য খুব কম সময় দরকার হয়, 20 থেকে 40 সেকেন্ড সময় দরকার হয়। এখানে প্রাইমার্স আর সিঙ্গেল স্ট্র্যান্ড সিকোয়েন্স অফ ডিএনএ অর আরএনএ अराउंड 20 to 30 বেসেস ইন লেন্থ। অর্থাৎ এখানে অ্যানিলিং এর সময় এখানে প্রাইমার, আমরা দুইটা উপকরণ প্রাইমারের কথা বলেছিলাম উপকরণ হিসাবে, যে দুইটা প্রাইম, এবং এই প্রাইমার গুলো যুক্ত হয় 3 প্রাইম ইন্ডে। প্রত্যেকটা সূত্রকের মধ্যে দুইটা প্রান্ত থাকে, একটা 3 প্রাইম প্রান্ত আর একটা 5 প্রাইম প্রান্ত। এখানেও দেখা যাচ্ছে নিচেরটা বিপরীত দিকে যুক্ত হচ্ছে, কারণ এখানে 3 প্রাইম প্রান্তটা আছে, 3 প্রাইম প্রান্তের সাথেই মূলত প্রাইমার গুলা যুক্ত হয়ে থাকে, এবং এই প্রাইমার গুলার মধ্যে দেখা যায় যে 20 থেকে 30টা বেস থাকে। অ্যাডেনিন, গুয়ানিন, থাইমিন, সাইটোসিন, এগুলোকে আমরা নাইট্রোজিনাস বেস বলে থাকি, এবং এগুলোর স্টার্টিং পয়েন্ট হচ্ছে 3 প্রাইম পয়েন্ট এবং অপোজিট ডিরেকশন, অর্থাৎ এই প্রাইমার দুইটা যে যুক্ত হচ্ছে সেটা দুইটা বিপরীত প্রান্তে যুক্ত হচ্ছে, এর জন্য অপোজিট ডিরেকশনের কথা বলা হয়ে থাকে। তৃতীয় ধাপটা হচ্ছে ইলংগেশন, অর্থাৎ এই যে প্রাইমার আছে, প্রাইমারটা থেকে আমরা দেখতেছি যে হলুদ যে তীরের মতো দেখানো হচ্ছে, অর্থাৎ এই জিনিসটা এদিকে বৃদ্ধি পাচ্ছে 5 প্রাইম থেকে। যে প্রাইমারটার এটার ডিএনএ সূত্রকটার প্রান্ত হচ্ছে 3 প্রাইম, কিন্তু প্রাইমার যেটা থাকবে সেটার স্টার্টিং পয়েন্টটা থাকবে 5 প্রাইম, 5 প্রাইম থেকে সেটা 3 প্রাইমের দিকে বৃদ্ধি পেতে থাকে। আবার নিচেরটাও তাই, যে এখানে ডিএনএ সূত্রকটা হচ্ছে 3 প্রাইম, কিন্তু প্রাইমারের স্টার্টিং পয়েন্টটা হচ্ছে 5 প্রাইম, সেটা 5 প্রাইম থেকে 3 প্রাইমের দিকে অগ্রসর হতে থাকে, এটাকে আমরা ইলংগেশন। At this step, temperature is raised to 70 to 80 degree Celsius, অর্থাৎ 72 থেকে 80 ডিগ্রি সেলসিয়াস আবার বৃদ্ধি করা হয়। The bases are added to the 3 prime end of the primer by the Taq polymerase enzyme. এখানে আমরা কয়েক ধরনের পলিমারেজ এনজাইমের কথা বলেছিলাম, টেক, তারপরে পিএফইউ, ভ্যান্ট, এই ধরনের পলিমারেজ এনজাইমগুলো ব্যবহার করে এখানে বেস, এই যে বেসগুলো, এগুলো এক একটা বেস এখানে যুক্ত হচ্ছে, নতুন নতুন বেস যুক্ত হচ্ছে উপরের বেসগুলোকে ভিত্তি করে। This elongates DNA in the 5 prime to 3 prime, অর্থাৎ এটা নতুন সূত্রকগুলা প্রাইমার থেকে 5 প্রাইম থেকে 3 প্রাইমের দিকে অগ্রসর হতে থাকে, এখানে 5 প্রাইম থেকে 3 প্রাইমের দিকে অগ্রসর হতে থাকে, এটাই বলা হয়েছে। The DNA polymerase acts about 1000 bp per minute under optimum conditions, অর্থাৎ অনুকূল পরিবেশে দেখা যায় যে পলিমারেজ গুলা, ডিএনএ পলিমারেজ গুলা 1000 বেস পেয়ার পর্যন্ত বা 1000 বেস পর্যন্ত প্রতি মিনিটে যুক্ত করতে সক্ষম। These 3 steps are repeated 20 to 40 times, অর্থাৎ এই যে প্রক্রিয়াটা আমরা তিনটা ধাপের কথা বলেছি, ডিন্যাচারেশন, অ্যানিলিং এবং ইলংগেশন, এই তিনটা প্রতিবার 20 থেকে 40 বার এই ধাপগুলা, এই তিনটা ধাপ অনুসরণ করা হয়ে থাকে, এবং এর ফলে বিলিয়নস ডিএনএ সেগমেন্ট তৈরি হয়ে যায়। এখানে আমরা আবার বিষয়গুলো এক নজরে দেখতে পাচ্ছি যে এখানে ডিএনএ স্যাম্পল লাগে, প্রাইমার্স লাগে, নিউক্লিওটাইডস, এটিজিসি, এগুলোকে নিউক্লিওটাইড, ট্যাগ পলিমারেজ লাগে, মিক্স বাফার এবং পিসিআর টিউব লাগে, আর এটাকে আমরা বলেছিলাম মেশিন, থার্মাল সাইক্লার মেশিন। এখানে আমরা তিনটা ধাপের কথা আমরা বলেছিলাম, ডিনেচারিং, এখানে দেখা যাচ্ছে যে এই যে মাঝখানে হাইড্রোজেন বন্ড ছিল, এই বন্ডটা এখানে ভেঙে গেছে, ডিনেচার। তারপরে এখানে প্রত্যেকটা এখানে প্রাইমার, যে উপরের সূত্রকটার সাথে একটা প্রাইমার যুক্ত হচ্ছে, আবার নিচের সূত্রকটার সাথে আরেকটা প্রাইমার যুক্ত হচ্ছে, এবং এই প্রাইমার গুলোর থেকে বেস গুলা যুক্ত হয়ে হয়ে এখানে এটা একটা দ্বিসূত্রক ডিএনএ তৈরি হচ্ছে, আবার নিচে আরেকটা দ্বিসূত্রক ডিএনএ তৈরি হচ্ছে, অর্থাৎ এখানে প্রথম ধাপে 1 2 দুইটা দ্বিসূত্রক ডিএনএ তৈরি হবে, এরপরে আবার দ্বিতীয় ধাপে 2টার থেকে 4টা হবে, তারপরে 4টার থেকে 8টা, এভাবেই মূলত সংখ্যাগুলা বাড়তে থাকে খুব দ্রুত। অ্যাপ্লিকেশনস অফ পিসিআর, পিসিআর এর আমরা প্রয়োগ যেগুলো দেখি, যে একটা হচ্ছে যে ডিএনএ এবং আরএনএ আমরা যদি সংখ্যা বৃদ্ধি করতে চাই তাহলে এখানে পিসিআর পদ্ধতি ব্যবহার করতে পারি। ডিটেকশন অফ ডিজিজ এন্ড প্যাথোজেন, অর্থাৎ রোগ এবং রোগ জীবাণু যদি আমরা শনাক্ত করতে চাই সেই ক্ষেত্রে পিসিআর পদ্ধতি ব্যবহার করা হয়ে থাকে, যেমন এইডস
যেটা আছে, তারপরে ক্লামাইডিয়া, টিউবারকুলোসিস, যক্ষা, হেপাটাইটিস, হিউম্যান প্যাপিলোমা ভাইরাস, এসব ক্ষেত্রে বা আদার ইনফেকশনস, প্যাথোজেন বা সংক্রামক জীবাণু শনাক্ত করার জন্য পিসিআর পদ্ধতি ব্যবহার করা হয়ে থাকে। জেনেটিক ডিজিজ অর্থাৎ বংশগত যে রোগগুলো আছে সেগুলো শনাক্ত করার জন্য এই পদ্ধতি ব্যবহার করা হয়, যেমন সিকেল সেল অ্যানিমিয়া, তারপরে ফিনাইলকিটোনিউরিয়া, মাসকুলার ডিস্ট্রফি, এগুলো বংশগতভাবে হয়ে থাকে এবং এই রোগগুলা সন্তানের মধ্যে আছে কিনা, বংশধরদের মধ্যে আছে কিনা সেটা আমরা পিসিআর পদ্ধতিতে অ্যানালাইসিস করে বের করতে পারি। ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং ইন ফরেনসিক সায়েন্স অর্থাৎ অপরাধী শনাক্ত করার জন্য ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং পদ্ধতির জন্য এই পিসিআর পদ্ধতি ব্যবহার করা হয়ে থাকে। আর্কিওলজিক্যাল রিসার্চ, আমরা যদি পুরাতন কোনো প্রত্নতত্ত্ব বা প্রত্নতাত্ত্বিক কোনো জীব সম্পর্কে জানতে চাই বা গবেষণা করতে চাই, সেক্ষেত্রেও পিসিআর পদ্ধতি ব্যবহার করা হয়। ডিএনএ সিকোয়েন্স অর্থাৎ ডিএনএর মধ্যে যে বেসগুলো আছে সেই বেসগুলা কিভাবে কোনটার পরে কোন বেস সাজানো আছে সেটা বের করার জন্য এই পদ্ধতি প্রয়োগ করা হয়। পজিশন অফ জিন ইন ক্রোমোজোম, ক্রোমোজোমের মধ্যে জিনগুলোর অবস্থান বের করার জন্য পিসিআর পদ্ধতি ব্যবহার করা হতে পারে। টিস্যু অ্যানালাইসিস অফ লস্ট স্পেসিস, আমরা যদি যে প্রজাতিগুলা বিলুপ্ত হয়ে গেছে সেই প্রজাতিগুলার টিস্যু সিস্টেম বা টিস্যু কিরকম ছিল সেটা অ্যানালাইসিস করতে পারি এর মাধ্যমে। ট্যাক্সোনমিক পজিশন, আমরা ট্যাক্সোনমির ক্ষেত্রেও এই পদ্ধতিটা ব্যবহার করতে পারি, অর্থাৎ কোনটা আদি কোনটা উন্নত এগুলা যদি আমরা অ্যানালাইসিস করতে চাই বা বিবর্তনের ক্ষেত্রটা যদি আমরা বিবেচনা করতে চাই তাহলেও পিসিআর পদ্ধতি অনুসরণ করা বা প্রয়োগ করা যায়। সেক্স ডিটারমিনেশন অফ এমব্রায়ো, অর্থাৎ ভ্রূণের যে ভ্রূণটা আছে সেই ভ্রূণ থেকে পুরুষ সৃষ্টি হবে না স্ত্রী সৃষ্টি হবে, নারী বা পুরুষ কোনটা সৃষ্টি হবে সেটা ডিটারমিনেশনও আমরা পিসিআর পদ্ধতিতে করতে পারি। মেডিসিন আবিষ্কার হচ্ছে পিসিআর পদ্ধতির মাধ্যমে। জিন থেরাপি, অর্থাৎ কারো জিন যদি মেরামত করা যায় বা এটাকে যে থেরাপি বলা হয়, জিন চিকিৎসার জন্য, জিনগত সমস্যা বা বংশগত সমস্যা যাদের আছে তাদের থেরাপি করার জন্য এই পিসিআর পদ্ধতি হতে পারে। প্যাটার্নিটি টেস্ট, পিতৃত্ব নির্ণয়ের জন্য। জিন ম্যাপিং, অর্থাৎ জিনের অবস্থান, কোন জিনটা কোথায় আছে ক্রোমোজোমের সেটাকে আমরা জিন ম্যাপিং বলে থাকি, এই কাজটাও করার জন্য। অথবা কতগুলা জিন আছে সেগুলোর জন্য আমাদের এই পিসিআর পদ্ধতি অনুসরণ করা সম্ভব। এই ছিল মোটামুটি আমাদের পিসিআর সম্পর্কিত আলোচনা। আশা করি বিষয়গুলো, পিসিআর সম্পর্কিত বিষয়গুলো আমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছি। থ্যাঙ্কস টু রিমেন উইথ মি, আমার সাথে থাকার জন্য আন্তরিকভাবে ধন্যবাদ। প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করা হয়ে থাকে তাহলে সাবস্ক্রাইব করে নেবেন। প্লিজ লাইক এন্ড কমেন্ট, এবং এই সম্পর্কিত বিষয়ে যদি কোনো কিছু জানার থাকে বা অন্য কোনো বিষয়ে যদি কোনো কিছু জানার থাকে তাহলে কমেন্ট করলে আমি অবশ্যই সেই বিষয়ে আলোচনা করার চেষ্টা করব। আজকের মতো সবাইকে ধন্যবাদ।